যাহা রটে তাহা ঘটেও বটে। গত বেশ কয়েকদিন ধরেই আমরা মিডিয়াতে একটি আলোচনা শুনছি, সেটা হচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই, হয়তো আগামী সপ্তাহের ভেতরেই বাংলাদেশে একটি নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আসলে এই দলটি কে করছে, কারা করছে এবং কাদের তত্ত্বাবধানে এবং কে হচ্ছেন এটার প্রধান, এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যদিও এই খুব কম সংখ্যক মানুষ সেটা উপলব্ধি করতে পারছে। তবে আমরা যারা রাজনীতি নিয়ে আলোচনা করি প্রতিদিন এবং যারা এই মিডিয়াতে আছেন, বিশেষ করে গণমাধ্যম কর্মী হিসেবে আছেন, তারা কিছুটা হয়তো আন্দাজ করতে পারছেন। আসলে এখন বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, আমরা যদি একটি আপনার গণমাধ্যম জরিপে যাই, আসুন আমরা সেই জরিপটা দেখে নেই। বর্তমানে যে জরিপটা হয়েছে, মানে কার ভোট কত পার্সেন্ট, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। বিএনপির 12% ভোট জনগণ দিবে, 10.4% ভোট পাবে জামাত, 7.3% ভোট পাবে আওয়ামী লীগ এবং 2.4% ভোট পাবে এনসিপি। অর্থাৎ গত 6 মাস আগে যে জরিপটা হয়েছিল, এ থেকে বিএনপির প্রায় 4% ভোট কমেছে, জামাতের 3% ভোট কমেছে, আওয়ামী লীগের পার্সেন্ট ঠিক আছে এবং এনসিপির কিছুটা ভোট বেড়েছে। এখন বিষয়টা হচ্ছে যে 62.5%, অর্থাৎ 62.5% মানুষ রাজনীতিবিদদেরকে ভোট দিবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে এবং এই 62.5% মানুষ তারা প্রকাশ করেনি কাকে ভোট দিবে। এটা কিন্তু একটি ভয়ানক একটি বিষয়। তার কারণ এই রাজনীতিবিদদেরকে এখন বাংলাদেশের কিছু জনগণ, কিছু না 62% জনগণ বিশ্বাস করতে পারছে না। আসলে তাদেরকে ভোট দিলে আমাদের লাভটা কি, এই বিষয়টা তারা কিন্তু একটা সন্দেহের মধ্যে রয়েছে যে আসলে আমরা তো এই 53 বছরে বাংলাদেশের সবকটি দলকেই ভোট দিয়েছি, এটা জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা কি আমাদেরকে দিয়েছে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভয়ানক একটি বিষয়। কারণ এই 62% মানুষ যদি ভোট কেন্দ্রে না আসে তাহলে নির্বাচন হবে না। আপনারা জানেন ইতিমধ্যেই এই আপনার নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির সমন্বয়ক, প্রধান সমন্বয়ক এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতা, তিনি বলেছেন যে সংস্কার, বিচার, তারপর সংবিধান পরিবর্তন ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না 26 সালে। কথাটা কেউ কেউ উড়িয়ে দিলেও কথাটাকে নিয়ে কিন্তু একটা বড় ধরনের একটা আন্দোলন রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে এবং বড় ধরনের একটা গোপনীয়তা রয়েছে। যেই বিষয়টা যদিও এখন বিএনপি বারবার বলছে যে তারা কে এখনও নিবন্ধন পায়নি, তাদের কি করার ক্ষমতা রয়েছে। আসলে এখানে বিএনপির 4-5 জন নেতা, এক হলো মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদু, সালাউদ্দিন আহমেদ এবং বরকতুল্লাহ বুলু, এই 5-6 জন নেতা যদি তাদেরকে বলবো যে একটু পূর্বে ফিরে যেতে, 2024 সালের জুন জুলাই মাসের বিষয়টা যদি তারা লক্ষ্য করেন, যে জুন জুলাই মাসেও কিন্তু এনসিপির কোনো পাত্তা ছিল না। মাত্র 10 থেকে 14 জন সংগঠক, ছাত্র সংগঠক মিলে যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার পর কিন্তু মানুষ বুঝতেই পারেনি যে দেশে এত বড় একটি গণ অভ্যুত্থান হবে। বাংলাদেশের একটি বিখ্যাত রাজনৈতিক দল, প্রথম শ্রেণীর রাজনৈতিক দল, যার জন্ম প্রায় 70 বছর অধিক, যেই দলটি 16 বছর অত্যন্ত দাপটের সহিত সারা পৃথিবীর চোখে ধুলো দিয়ে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা কিন্তু এই আন্দোলনটা, এই আওয়ামী লীগ, তারা ক্ষমতায় ছিল দীর্ঘ 16 বছর। তারপরেও এই দলটিকে মাত্র 1 মাসের ব্যবধানে, মাত্র 1 মাস আন্দোলনের যে এই তীব্রতায় আওয়ামী লীগকে পতন করিয়ে এই দলটি কিন্তু এখন
এনসিপিতে রূপান্তরিত হয়েছে। এখন বিএনপি মনে করতেই পারে যে আমরা বৃহৎ একটি দল, বাংলাদেশের আওয়ামী লীগও এই মুহূর্তে আমাদের পাশে আছে, যেহেতু আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের প্রোটেকশন দিয়ে আমরা হয়তো রাখতে হবে। আসলে বিএনপিকে আমরা চিনি, জামাতকে চিনি, আওয়ামী লীগকে চিনি। কোনো দল আমাদের শত্রু নয়, কোনো দল আমাদের যে আমাদের রক্ত চষে খায় সেরকমও নয়। প্রত্যেকটি দলেই রাজনীতির কোনো না কোনো কাজে আসে, বাংলাদেশের মানুষের কোনো না কোনো দিক থেকে উপকার হয়, এবং একটি গণতন্ত্র রক্ষার্থে দেশে একটি নির্বাচন খুব প্রয়োজন। এটা আমি নিজেও বুঝি, কিন্তু নির্বাচনটা যদি সঠিক না হয়, অন্তর্বর্তীকালীন সরকারের দোষ একটাই, সে নির্বাচন দিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 5 তারিখ ঘোষণা দিয়ে দিয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে একটি সুস্থ নির্বাচন আমরা দেওয়ার চেষ্টা করছি, এবং তিনি কিন্তু সে ব্যাপারে কার্যক্রম শুরু করেছেন। এখন যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত না হয়, রাজনৈতিক দলগুলো যদি একে অপরের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হয়, একে অপরের সাথে মিশ্রণ না হয়, একে অপরকে যদি ঢিল ছোড়াছুরি করে, তাহলে এতে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ কোথায়? তিনি সিএসসিকে বলেছেন যে নির্বাচনের জন্য প্রস্তুত নিতে, নির্বাচন কমিশনকে বলেছেন যত যা কিছু প্রয়োজন হয় তোমরা ব্যবস্থা করো। এখন প্রশাসনকেও বলেছেন যে তোমরা প্রস্তুত হও একটি সুস্থ নির্বাচনের জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। এই নির্বাচনটা যদি সুস্থ না হয়, অর্থাৎ দলীয় নেতাকর্মীরা একদল আরেক দলকে যদি ঢিল ছোড়াছুরি করে, একদল আরেক দলকে যদি দোষারোপ করে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কি খুব বেশি একটা দায় পড়েছে যে সব কিছুর মূলে যে তিনি একটি নির্বাচন দেওয়ার? তাহলে এটা সুস্থ কিভাবে হবে? আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমি আমার রাজনৈতিক বিশ্লেষক থেকে বলছি যে 2026 সালে যদি নির্বাচন যদি হয়, তারপরেও সুস্থ নির্বাচন হবে না। কেন হবে না? আপনারা জানেন এই 24 সালের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্যটাই কিন্তু ছিল আমাদের রাজনৈতিক যেই প্রেক্ষাপটগুলো, আমাদের যে রাজনৈতিক পরিবর্তন, আমাদের রাজনৈতিক সমস্যা, এই সমস্যা সমাধানে দেশে একটি বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন ছিল। যেই পরিবর্তনটা নিয়ে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপির নেতারা বারবার বলছে, জামাত বারবার বলছে। এই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হচ্ছে 72-এর সংবিধানে বেশ কিছু সমস্যা রয়েছে। আমি বলছি না যে 72-এর সংবিধান সম্পূর্ণটা ঠিক রয়েছে। 72-এর সংবিধানে বেশ কিছু অনুচ্ছেদে সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলো এই কিছু কিছু মুহূর্তে সমস্যা তৈরি করে, এবং আওয়ামী লীগ সরকার পতনের পর যে আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের যেই এই নির্বাচনী বিভিন্ন সমস্যা, এবং 16 বছরের যেই আদ্যপ্রান্ত হিসাব নিকাশ, এবং 16 বছরে যে এই আপনার ফ্যাসিস্ট হওয়ার যে একটা গল্প, এই সব কিছুর মিলে বলে কিন্তু একটি পরিবর্তনের প্রয়োজন ছিল। সেটা একদিকে যেমন সংস্কার, অন্যদিকে বিচার। এই 16 বছরে আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছিল, বিএনপি যদিও তারা আন্দোলন করার চেষ্টা করেছে, বারবার প্রতিবারই বলেছে কুরবানির পরে আমরা আন্দোলন করব, রোজার পরে আন্দোলন করবে, এরকম বহুবার তারা বহু প্রতীক্ষিত সময় তারা উপস্থাপন করেছে জনগণের সামনে, তারপরেও কিন্তু পারেনি। তার কারণটা কি? তার কারণটা আওয়ামী লীগের লাঠির জোর বেশি ছিল, আওয়ামী লীগের ছাত্রলীগের যে শক্তি ছিল, এই শক্তির তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদলের শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস তিনোটাই অত্যন্ত দুর্বল ছিল, যার কারণে তারা এগিয়ে আসতে পারেনি। একদিকে জামাত, এনসিপি এবং বেশ কিছু
নেতা, ছাত্র নেতা এই আওয়ামী লীগের এই শক্তিকে তারা প্রতিহত করার জন্য যে একটা রূপরেখা তৈরি করেছিল, গঠনতন্ত্র তৈরি করেছিল এবং পরিকল্পিত যে একটা আন্দোলনের যে আপনার রূপরেখা তৈরি করেছে, এই রেখার কাছে বিএনপি হেরে গিয়েছিল। আমি মনে করছি যে এই মুহূর্তেও বিএনপি খুব বেশি একটা সুবিধা করতে পারবে আমার মনে হয় না। তার কারণ বিএনপি কোনো শক্তিশালী নেতা এই মুহূর্তে বিএনপিতে আছে আমার বিশ্বাস হয় না। তার কারণ বিএনপি যদি এখন 300 আসনে নির্বাচন দেয়, 280টা আসনে তাদের বিদ্রোহ পার্টি রয়েছে। এই বিদ্রোহী পার্টির কারণে, বিদ্রোহী নেতাদের কারণে বিএনপি যে খুব বেশি এগিয়ে যাবে এটার কোনো প্রকার সম্ভাবনা নেই। তার কারণ বিএনপির শত্রু এখন বিএনপি নিজেই। আপনারা দেখেন ঢাকা সিটিতে 20টি আসন রয়েছে, 20টি আসনে প্রার্থিতা আপনার চূড়ান্ত করে দেখেন, এরপর দিন কিভাবে আন্দোলনটা হয়, তাদের বিরুদ্ধে কিভাবে এই বিদ্রোহী পার্টিরা অবস্থান নেয়। যার কারণে এখন এই মুহূর্তে সুস্থ নির্বাচন কখনোই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই দেশে একটি এই আপনার সংস্কার এবং বিচার ব্যতীত নির্বাচন করা সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।